জগৎ গুরু পাদ পদ্মে তয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। জয় মা শারদা। স্বামী তুরীয়ানন্দ, সারদা মার ছেলে স্বামী তুরীয়ানন্দ। রামকৃষ্ণ সংঘ সন্ন্যাসী ও গৃহীর মিলিত সংঘ। শ্রী শ্রী ঠাকুর তাঁর ত্যাগী যুবক ভক্তদের একত্রিত করে একটি স্থায়ী সংঘ প্রতিষ্ঠার নির্দেশ স্বামীজিকে দিয়ে গিয়েছিলেন। তা আমরা স্বামীজির চিঠি থেকেই জানতে পারি। স্বামীজি 1897 খ্রিস্টাব্দের 1 মে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। হরি মহারাজ তথা তুরীয়ানন্দজির ক্ষেত্রে দেখা যায় স্বামীজি প্রথম শ্রী শ্রী ঠাকুরের ভাব প্রচারের উদ্দেশ্যে তাকে আমেরিকায় যেতে অনুরোধ করেছিলেন। তিনি সম্মত হননি। দ্বিতীয়বার আবার স্বামীজি তার কাছে একই প্রস্তাব রাখেন। তখনও কঠোর বৈরাগ্যমান হরি মহারাজ অসম্মত বলে স্বামীজি করুণ স্বরে বলেন, হরি ভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমার এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ভক্তমালিকার স্বামী গম্ভীরানন্দজি এ প্রসঙ্গে লিখেছেন, আদেশ যখন আরতির আকারের সম্মুখে আসে তখন কাহার না মন টলে। তুরীয়ানন্দজি স্বামীজির ভালোবাসার কাছে হেরে গেলেন। তার সপ্রেম আহ্বান উপেক্ষা করতে না পেরে তপস্বী তুরীয়ানন্দ ভোগ প্রধান দেশ আমেরিকায় যেতে সম্মত হলেন। হরি মহারাজের ব্যক্তিগত জীবন দেখলে দেখা যায় তার সমস্ত জীবনখানি ছিল তপস্যাময়। তার জীবনের বেশিরভাগই তপস্যা ক্ষেত্রে কেটেছে। আমরা সে কঠোরতা কল্পনা করতে পারি না। ভিক্ষা করে দিনে একবার মাত্র খাওয়া, কখনো তাও জুটত না। একবার তিনি বৃন্দাবনে আছেন। একদিন তার কুঠিয়ার কাছে বাঘ এসেছে। কুঠিয়ায় দরজা নেই বলে একটা পাথর চাপা দিয়ে রাখলেন। তীব্র শীতে শীতের জামাকাপড় ছাড়া মহারাজ তপস্যা করতেন। শীতে হাত পা ফেটে রক্ত পড়ত। কাপড় ছিঁড়ে গেলে তা কারোর কাছে চাইতেন না। একবার এই পরিস্থিতিতে এক শ্মশানে মৃতের কাপড় দেখতে পেয়ে তাই ছিঁড়ে গঙ্গাজল ছুঁয়ে কৌপিন পড়েন। হরি মহারাজ বলছেন, আমরা দরিদ্ররূপী নারায়ণের সেবা করি। তপস্যা জীবন দেখানোর জন্যই স্বামী হরি মহারাজকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন। স্বামীজি বলছেন, এখানে আমি অনেক বক্তৃতা করেছি, আমার জীবন দেখাও, তাতেই প্রভুর কাজ হবে। আর পাশ্চাত্য ভক্তদের তিনি হরি মহারাজ সম্পর্কে বলেছিলেন, আমার মধ্যে আমরা ক্ষত্রিয় দেখেছ, ব্রাহ্মণকে দেখনি। তোমাদের জন্য এবার একজন ব্রাহ্মণকে এনেছি। হরি মহারাজ আমেরিকার এক জঙ্গলের মধ্যে সত্যিকারের ধর্মজীবন যপনেচ্ছু বিভিন্ন প্রকৃতির গণ্যমান্য কিছু আমেরিকাবাসীকে নিয়ে শান্তি আশ্রম স্থাপন করেছিলেন। জনবসতি থেকে অনেক দূরে সেই স্থান। সবচেয়ে কাছে রেল স্টেশন 50 মাইল দূরে। ঘর বাড়ি নেই। সেখানে এক একটা তাঁবুতে ভক্তরা বাস করতেন। তাঁবুতে গরমে খুব গরম, শীতে খুব শীত। কাজের লোক নেই। নিরক্ষর নিজেরাই রান্না বান্না করতেন। খাবার জল আনতে হতো 4 মাইল দূর থেকে। হরি মহারাজ তাদের কাজে সাহায্য করতেন আর অবশিষ্ট সময় ধ্যান, জপ, ভজন, শাস্ত্রচর্চায় কাটাতেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন, পরশমণির স্পর্শে তাদের জীবন সোনা হয়ে গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম অতুলানন্দ, হল্যান্ডের মানুষ। আশ্চর্যের ব্যাপার, নানা মতের, নানা ভাবের এতগুলো পুরুষ ও নারী কি করে এমন একযোগে শান্তিপূর্ণ চিত্তে জীবনযাপন করছে। তুরীয়ানন্দজি বলতেন, উনি শাসন করেন ভালোবাসা দিয়ে। তাছাড়া কি সম্ভব হতো? হরি মহারাজ ভালোবাসা দিয়ে শান্তি আশ্রম সদস্যদের বেঁধে রেখেছিলেন। তাদের বলতেন, এখানে আসবার কারণ যাই না হোক, পালাবার কোনো পথ নেই। গোখ্রসাপে দংশন করেছে, মৃত্যু সুনিশ্চিত। তোমরা সবাই প্রেমের গ্রন্থিতে আবদ্ধ। একদিন শান্তি আশ্রমে তুরীয়ানন্দজি আশ্রমবাসীকে ক্লাসে বলেছিলেন, ঠিক ঠিক ডাকলে 3 দিনের মধ্যেই ভগবান লাভ হতে পারে। এই কথা শুনে অল্প বয়সী একটি মেয়ে
3 দিন ধরে আবদ্ধ থেকে ভগবানের চিন্তায় দিন কাটায়। পরে হরিমহাজকে বলেছিলেন, আপনি ঠিকই বলেছেন, মানুষকে জাগ্রত করতে তুরীয়ানন্দজি সফল হয়েছিলেন। হরি ওম তৎসৎ। কিছু বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। জগৎপূজ্য স্বামী বিবেকানন্দ, যাকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অখণ্ডের ঘর থেকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে এনেছিলেন। তাই আজকে এই ত্রিকলজ্ঞ সাধু স্বামীজির সম্বন্ধে আমার সীমিত ক্ষমতায় কী বা বলতে পারি। তবু অনেক সময় আমরা অজ্ঞানবশত নিজেদের যে একটা অধিকারের সীমা, সেই সীমাটাকে লঙ্ঘন করি। আজকে স্বামীজির সম্বন্ধে আমার যে বক্তব্য, আপনারা তারই একটা নমুনা হিসেবে ধরে নিতে পারেন। ঠাকুর বলেছেন যে কথামৃত, যদি সম্পূর্ণ কথামৃত পড়তে গেলে অন্তত 49 জায়গায় ঠাকুর উপমার আলোকে স্বামীজিকে ভূয়সী প্রশংসা করেছেন। এবং স্বামীজির সম্বন্ধে এই মূল্যায়নগুলি আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে রাখছি। যেমন ঠাকুর বলছেন, নরেন্দ্রের খুব উঁচু ঘর, অখণ্ডের ঘর, পুরুষ সত্তা। কত ভক্ত আসছে, কিন্তু নরেনের মতো আমি একটু দেখতে পাচ্ছি না। অন্যরা যদি কলসি বা ঘটি হয়, নরেন্দ্র হলো জ্বালা। আবার ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র হচ্ছে বড় দিঘি, এবং মাছের মধ্যে হলো রাঙাচক্ষু বড় রুই মাছ, কিন্তু অন্যেরা কাটনা বাটনা মাছের পোনা। আর তারপর বলছি, আর নরেন্দ্র খুব বড় আধার, অনেক কিছু ধরে, বড় ফুটওয়ালা বাঁশ। আবার বলছে নরেন্দ্র হলো পুরুষ পায়রা, ঠোঁট ধরলে পরে সে টেনে পিছন থেকে টেনে নিয়ে যায়। আবার আমার নরেন্দ্রের মধ্যে একটু মেকি নাই, বাজিয়ে দেখো টং টং করে, টং টং করে। নরেন্দ্র যেন একটা খাপ খোলা তরোয়াল। তারপরে আবার বলছে নরেন্দ্র একদিকে গায়ে, আবার একদিকে বাজে। এই উপমাগুলো দেখলে বোঝা যায় নরেন্দ্র কি এবং তার ক্ষমতা কত। আর একটা কিছুদিন পরেই ঠাকুর এমন একটা কথা বললেন যে সবাই হতবাক হয়ে গেল। তো সে করলো কি, কেশব সেনের সাথে আমার একটা তুলনা করলো। আর কেশব সেন হলো ব্রাহ্ম সমাজের হলো একটা স্তম্ভ। তখনকার দিনের যে শিক্ষিত পণ্ডিত লোকগুলো ওই কেশব সেনের কোনো বক্তৃতা বা কোনো তার কাছে খুবই কোনো হলে এত ভিড় হতো। আমরা কথামৃতের মধ্যে দেখি যে শ্রীম একদিন তার বক্তৃতা শুনতে গেছে, হলে গিয়ে তিল ধরনের জায়গা নেই, অনেক ঠেলাঠেলি করে একটা পিলারের পাশে দাঁড়িয়ে উনি তার বক্তব্য শুনলেন। তো এইরকম, এবং উনি এত বাগ্মী পুরুষ ছিলেন যে ইংল্যান্ডের রানী তার প্রাসাদে নিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছিল। আর নরেন্দ্র তখন হলো কলেজের ছাত্র। সেই সময় ঠাকুর বললেন যে কেশব সেন মায়ের একটা শক্তির অধিকারী হয়েই তার এত জগৎজোড়া নাম, এত তার লোকে মান্যগণ্য করে। আমি নরেনের মধ্যে দেখছি এরকম 18টা শক্তি বিদ্যমান। এই যে কথাগুলো, তাহলে পরে এতে বোঝা যায় সত্যি সত্যি স্বামীজির যে সমস্ত তার যে ট্যালেন্ট, এটা ধরা পড়েছিল প্রথম এক সাহেবের কাছে। তিনি হিন্দু কলেজে উনি পড়তেন, সেখানে যে হেস্টি সাহেব ছিল প্রিন্সিপাল, সে করতো কি, তখনকার দিনে স্কলার ছাত্রগুলোকে নিয়ে একটা ডিবেট করাতো। উনি খুব অবাক হয়ে গেল যে দেখছে যে স্বামীজি কোনোদিনও সেই ডিবেটে হারে না। একটা যুক্তি যদি যে অপোনেন্ট দেয়, তাহলে পরে সে 10টা যুক্তি তাকে বেঁধে ফেলছে। এবং সে তখনই স্বামীজিকে সম্বন্ধে উনি বলছিলেন যে নরেন্দ্র ইজ অ্যান এক্সেলেন্ট ফিলোসফিক্যাল স্টুডেন্ট ইন অল দি ইউনিভার্সিটিজ অফ জার্মান অ্যান্ড জাপান, দেয়ার ইজ নট এ সিঙ্গল স্টুডেন্ট সো ব্রিলিয়েন্ট অ্যাজ হি ইজ। তারপরে রোমারোলা রবীন্দ্রনাথের কাছে লিখলেন
যে প্লিজ সেন্ড সাম বুকস সো দ্যাট ইট ইজ পসিবল অন মাই পার্ট টু নো ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনে নোবেল পুরস্কার প্রাপ্ত। রোমারোলাকে লিখল, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া ইউ স্টাডি বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং ইজ নেগেটিভ। এই রোমারোলা উনি খুব ভালো জীবনী লিখত, অনেকের সম্বন্ধে লিখেছে, গান্ধীজি সম্বন্ধেও লিখেছে, কিন্তু স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে যখন উনি জীবনী লিখলেন, লেখার পরে উনি আর কোনো জীবনী লেখেননি। তো উনি ওই বইয়ের ভূমিকায় উনি লিখলেন যে পাশ্চাত্যবাসীগণ, তোমরা ভোগ সুখের জন্য এত ছুটে বেড়াচ্ছ যে তাতে তোমরা এখন ক্লান্ত হয়ে গেছো এবং তোমাদের ওষ্ঠাধর শুষ্ক। আমি তাই ভারতবর্ষ থেকে 2 কলসি অমৃত নিয়ে এসেছি তোমাদের এই তৃষ্ণা মেটানোর জন্য। সেই কলসি দুটোর নাম হলো স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেব। এই যখন উনি বলছেন, তখনই আবার দেখা গেল যে হেমচন্দ্র ঘোষ, উনি বিপ্লবী। তো উনি স্বামীজিকে প্রণাম করেছিলেন এবং প্রণাম করে উনি কী করলেন, উনি ঠিক করলেন যে আমি আর এই যে হাত স্বামীজির স্পর্শ করেছে, যে মাথা স্বামীজির কাছে নত করেছে, এই মাথা এবং হাত আমি আর কোথাও করবো না, নত করবো না। গান্ধীজি এসেছিলেন, গান্ধীজি আসার পরে অনেকে প্রণাম করার কথা বলেছিলেন, উনি কিন্তু প্রণাম করেন নাই। তা স্বামী পূর্ণাত্মানন্দজি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিল, এসে দেখে যে তখন 100 বছর বয়স, যে একদম অসাড় হয়ে পড়ে আছে। তখন উনি মনে করি কী করে এর কাছ থেকে সাক্ষাৎকার নেব। হঠাৎ উনি বলে বসলেন যে আপনি তো স্বামীজিকে দেখেছেন, আমি স্বামীজি সম্বন্ধে কিছু জানতে চাই। বলে যে হঠাৎ উনি উঠে বসে বললে, তুমি স্বামীজি সম্বন্ধে জানতে চাও? যে কী বলবো, এই স্বামীজির যে এরকম পূর্ণাঙ্গ মানুষ আমি দেখি নাই, এবং তার সমকক্ষ আর অন্য কোনো তার কাছে যে বসানো, তার কাছে দাঁড় করানো, এটা আর আমি আর সেরকম লোক খুঁজে পেলাম না, আর পাবও না। তার উনি যখন ইয়েতে গেলেন, উনি যখন আমেরিকায় গিয়ে, আর একটু বলেই আমি শেষ করে দেবো, উনি আমেরিকায় গিয়ে ম্যাকলাউডের বাসায় ছিলেন যে সময়, নিউ ইয়র্কে। তখন ওনার যে ভাই, সে একটা কাজে লস অ্যাঞ্জেলেসে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন টেলিগ্রাম আসে, টেলিগ্রাম আসার পরে ম্যাকলাউড বলেছিলেন স্বামীজিকে যাওয়ার জন্য। স্বামীজি বলছে, না, তুমি এখন যাও, গিয়ে ওখানে যদি লেকচারের কোনো ব্যবস্থা করতে পারো তাহলে আমাকে ডাকলে আমি যাব। তো উনি সেই ঠিকানায় উনি গেলেন, নাম হচ্ছিল তার মিসেস ব্লোজেট, তার বাড়িতে ওনার ভাই ছিল মরণাপন্ন অবস্থা। সেখানে উনি গিয়ে দেখে যে স্বামীজির পূর্ণাবয়ব একটা ফটো তার মাথার কাছে, তার ভাইয়ের মাথার কাছে। উনি দেখে আশ্চর্য হয়ে গেল। তো ব্লোজেটকে বললেন যে আচ্ছা, এই ছবি আপনি কোথা থেকে পেলেন? তখন মিসেস ব্লোজেট বললেন যে ওই 1893 সালের যে চিকাগোর ধর্ম মহাসভায় আমি স্বামীজির ওই বক্তৃতার সময় আমি ওখানে দর্শক হিসেবে ছিলাম। তো উনি এসে যখন অ্যাড্রেস করলেন যে মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সাথে সাথে 7,000 লোক দর্শক উঠে দাঁড়ায়, তারা করতালি দিল এবং তাকে সম্মান প্রদর্শন করলো। কেন সম্মান প্রদর্শন করলো, কী জন্য, তারা সেটা বুঝতে পারছে না। তারপরে যখন বক্তৃতা শেষ হলো, তখন আমি দেখলাম যে প্রায় 2,000 রমণী, তারা বেঞ্চের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় যাচ্ছে স্বামীজিকে জাস্ট একটু স্পর্শ করতে। তা আমি তখন মনে মনে বললাম যে বাছা, তুমি এই সম্মান যদি হজম করতে পারো, তাহলে তুমি মানুষ নও, তুমি ঈশ্বর, তুমি মানুষ নও, তুমি ঈশ্বর। তা তখন ম্যাকলাউডকে বলছে যে দেখো, ঈশ্বরের রূপ ধরে স্বামী বিবেকানন্দ আজকে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আর এরা দুইজন এমন একটা জিনিস দেখেছিল ওই ওখানে ব্লোজেটের ঘরে, যে উনি একটা চিঠিতে ম্যাকলাউডকে লিখেছিল যে আমি এবং তুমি স্বামীজির একটা খুব উচ্চ অবস্থায় বসে থাকা আমরা দেখেছি, তোমার নিশ্চয়ই মনে আছে।
আমার মনে হয় হয়তো সমাধির অবস্থাটা দেখেছিল, কিছু পরিষ্কার করে বলেনি আর কি। তাই স্বামীজি একটা জিনিস স্বামীজি বলেছে যে স্বামীজি একজন সন্ন্যাসী মানুষ, তার তো গিরিকন্দরে থাকার কথা, কিন্তু সে কি করলো, নিপীড়িত নিষ্পীড়িত পদদলিত যাদের আশ্রয়হীন তাদের আশ্রয়স্থল হিসেবে উনি ওখানে তাদের পাশে দাঁড়ালেন। আর তাই তো স্বামীজি বলতে পারেন যে ধর্ম এবং যে ঈশ্বর বিধবার অশ্রু মোচন করতে পারে না, যে একটা অনাথ শিশুর মুখে খাবার দিতে পারে না, সে ধর্ম এবং সেই ঈশ্বর আমি মানি না। আর এই হচ্ছে, আর সময়ও নাই, আমি একটু তাড়াতাড়ি শেষ করছি। যে তাই এই নরহিতার্থে অবতীর্ণ জগৎপূজ্য স্বামী বিবেকানন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। এই শেষ করছি। জয় রামকৃষ্ণ। ধন্যবাদ। জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা স্বামীজির সম্বন্ধে যখন আলোচনা করি, আমরা সবাই আলোচনা করি যে স্বামীজি পাশ্চাত্যে গেছিলেন, স্বামীজি সেখানে গিয়ে ধর্ম আলোচনা করলেন। ভারতীয়দের বলতে পারেন আগে পরাধীন দেশ, আমরা ভাবতাম যে আমাদের কোনো কিছু ক্ষমতাই নেই, আমরা একটা পদদলিত জাতি, সেই জাতিকে সবার বিশ্বের দরবারে স্থাপন করলেন। সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু একটা প্রেক্ষাপট অনেকেই আমরা আলোচনা করি না বা জানি না, সেটা হচ্ছে যে তারপরে আমাদের দেশে যে বিজ্ঞানের অগ্রগতি, আজকে আমাদের দেশের বড় বড় যারা সারা পৃথিবীতে, আমাদের দেশে শুধু বলবো না, নাসার বড় বড় সায়েন্টিস্ট ইন্ডিয়ান অরিজিন। তারপরে আমাদের দেশে এই যে ধরুন 1 দশক আগে এই যে ওই আইটির যে সারা পৃথিবী জুড়ে যে আইটির বিস্তার ঘটল, তাতে ভারতবর্ষের ভারতীয় মেধার একটা বিশেষ জায়গা আছে। সেই ভারতীয় মেধা সারা পৃথিবীতে এই এই কম্পিউটার বা এই যে আইটির জগতে নিজেদের মেধা দেখাচ্ছে। স্বামীজি যখন যাচ্ছেন জাহাজে করে আমেরিকাতে, সেই সময় জেআরডি টাটার সাথে একই জাহাজে তিনি সওয়ারি করেছিলেন। এবং সেই সময় স্বামীজি কিন্তু অখ্যাত, স্বামীজি যাচ্ছেন একটা অল্প বয়সী যুবক, ধর্মযাজক ভারতবর্ষ থেকে। জেআরডি টাটা কিন্তু তখন নামকরা একজন বিজনেসম্যান, তিনি কোনো বিজনেস এক্সপেনশনের জন্য আমেরিকা যাচ্ছেন। সেখানে ওই জাহাজে তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয়েছিল। স্বামীজি ওনাকে ইন্সপায়ার করেছিলেন যে আপনি আমাদের দেশে এই বিজ্ঞানের উন্নতির জন্য, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কিছু করুন। এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা আগে টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স ছিল, 1909 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি জেআরডি টাটা প্রতিষ্ঠা করেন। এর যে বীজ বলুন বা ওনাকে ইন্সপায়ার করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভিশনারি। আজকে সকালবেলা বলছিলেন মহারাজ যে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু না, প্রত্যেকটা বিপ্লবীদের পকেটে স্বামী বিবেকানন্দর বাণী এবং ফটো থাকতো। পুলিশ বুঝতে পারতো এরা বিপ্লবী কিনা স্বামীজির ফটো আছে কিনা দেখে। সুতরাং স্বামীজির মতন ভিশনারি, উনি শুধুই যে ভারতকে ওঠো জাগো দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী আমার ভাই, সেটুকু বলেই ক্ষান্ত হননি। এই যে আমাদের দেশের আজকে বিজ্ঞানের অগ্রগতি, তার পেছনেও কিন্তু তারই মস্তিষ্ক। জেআরডি টাটাকে উনিই বলেছিলেন সেখান থেকে যে বিজ্ঞানীরা বেরোয় তারাই পরবর্তীকালে বড় বড় যে আইআইটি আইআইএম তৈরি হয়েছে, সবই ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রোডাক্ট। এইটি আমরা অনেকেই জানি না বা আমরা অনেকেই এই নিয়ে আলোচনা করি না। আরেকটা জিনিস আমার মনে হয়, আমি বলার টেম্পটেশন এটা রাখতে পারলাম না, স্বামীজি বলেছিলেন যে অ্যাপ্লাইড বেদান্ত। অ্যাপ্লাইড বেদান্ত মানে কি, শুধু বেদান্তের কচকচানি করে লাভ নেই, সেটাকে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। আমাকে নিজের জীবনে সেই কাজটা করে দেখাতে হবে। আমি শুধু বললাম বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বাড়িতে ঘরে বাইরে সব জায়গায় লোকের সঙ্গে দুর্ব্যবহার করছি, মানুষের জন্য আমার জীবন কাটছে না, তাহলে স্বামীজিকে আমরা ফলো করছি না। সুতরাং স্বামীজি চেয়েছিলেন একটা সর্বাঙ্গীন সুন্দর দেশ,
আমরা বিজ্ঞানে এগোচ্ছি কিন্তু মনুষ্যত্বে পেছোচ্ছি। স্বামীজি চেয়েছিলেন মনুষ্যত্ববান বিবেকবান মানুষ হতে। কাকা এই কথাটা প্রতিদিনই প্রায় বলেন, মানুষ হও বাকিটা হইয়া যাইবে। সেই মানুষ আমরা হচ্ছি না, বিজ্ঞানে এগোচ্ছি, পয়সা কড়ি দিয়ে এগোচ্ছি, কিন্তু মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। স্বামীজি একটা কথা বারবার বলেছেন যে ভারতবর্ষের রুট হচ্ছে সনাতন ধর্ম। ধর্মকে বাদ দিয়ে যদি আমরা শুধু বিজ্ঞান, শুধু অগ্রগতির পেছনে যেতে চাই, আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং ধর্মকে নিয়ে যদি আমরা এগোই, তাহলেই আমরা সত্যিকারের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাই আমাদের আজকের দিনে এইটাই প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা আমাদের যে সনাতন ধর্ম, যে রুট, যেটা ঠাকুর মা স্বামীজি একে তিন তিনে এক, কেউ আলাদা নন, একই কথা তিনজনারই, তাকে আমরা ছাড়ব না। সেই ধর্মকে ধরে আমরা বিজ্ঞানের দিকে এগিয়ে যাব, তাহলেই দেখবেন আমাদের পরবর্তী প্রজন্ম আরও সুন্দর হবে, আমরা নিজেরাও শান্তি পাব। আজকে একটি অপূর্ব দিন। আমরা সকাল সকাল 8টা থেকেই সেই আনন্দ সাগরে ভাসছি। মানে আজকে কি বলবো, তাৎপর্যপূর্ণ দিন। নিহারবাবু সম্পূর্ণ বলে দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। একদিক দিয়ে তো আমাদের আজকে নতুন ঠাকুরের প্রতিকৃতি বসেছে, মহারাজ এসেছিলেন, তারপরে আমাদের শোভাযাত্রা করে স্থানীয় অঞ্চল পরিক্রমা হয়েছে। সব কিছুর মধ্যেই অদ্ভুতভাবে আজ আমরা আনন্দ সাগরে ভাসছি। সন্ধেবেলাটাও আমরা খুব সুন্দরভাবে আমরা আজকে মানে কি জোড়া একটা হয়েছে তো জন্মতিথি, সেই কারণে যেন আমাদের আরও আনন্দটা আরও উতলে উঠছে। এই যে এইভাবে আমি অন্ততপক্ষে কোনোদিন দেখিনি যে স্বামীজির জন্মদিন আর একজন পার্শ্বদের জন্মতিথিও একসঙ্গে পড়লো। সেই পরিপ্রেক্ষিতেই আমি একটু বলছি, শিবানীদিও মোটামুটি ওইটুকু বলেছে, আমি একটু হাইলাইট করছি সেইটাই, যে স্বামীজির দৃষ্টিতে স্বামী তুরীয়ানন্দ আজকে একটি অপূর্ব পবিত্র তাৎপর্যপূর্ণ দিন। কারণ এই বছর 12ই জানুয়ারি স্বামীজির 163তম জন্মদিন। প্রতি বছরই এই দিনটি জাতীয় যুব দিবস রূপে সর্বত্র মহাসমারোহে পালিত হয়। এই বছর আশ্চর্যজনকভাবে শ্রী ঠাকুরের আর এক উজ্জ্বল নক্ষত্র স্বামী তুরীয়ানন্দ মহারাজেরও জন্মতিথি, মানে আজকে পৌষ মাসের শুক্লা চতুর্দশী তিথি এইটা পড়েছে। সবই ঠাকুর মায়ের ইচ্ছেই এইভাবে সংঘটিত হলো। তাই আজকে আমি শুধু স্বামীজির দৃষ্টিতে স্বামী তুরীয়ানন্দ কেমন ছিলেন, স্বামীজি কিভাবে দেখেছিলেন, একটা ঘটনারই উল্লেখ করব। স্বামীজি বলতেন ঠাকুর ছিলেন ওস্তাদ মালি, তাই হরেক রকম ফুল দিয়ে এই সঙ্গরূপ তোরাটিকি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সেটি এতে এসে পড়েছে। যারা সব এখানে রয়েছে তারা এক একজন মহাসিংহ। আমার কাছে আছে বলে কুচকে থাকে বলে অন্যান্য গুরু ভাইদের সামান্য মানুষ মনে করিস না। এরাই যখন আবার বার হবে তখন দেখে লোকের চৈতন্য হবে। অনন্ত ভাবময় ঠাকুরের অংশ বলে এদের জানবি। এরা প্রত্যেকেই ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতন। ওই যে বাবুরাম, হরি, সারদা, গঙ্গাধর, শরৎ, শশী, সুবোধ প্রভৃতির মতন ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কি না সন্দেহ। শ্রী ঠাকুর বলতেন অবতারের সঙ্গে কালান্তরে সিদ্ধ ঋষিরা দেহ ধারণ করে জগতে আগমন করেন। এরাই ভগবানের সাক্ষাৎ পার্ষদ। তাদের দ্বারাই ভগবান কার্য করেন বা জগতে ধর্মভাব প্রচার করেন। যারা সুখ ভোগ কাক বিষ্ঠার মতন পরিত্যাগ করে জগদ্ধিতায় জীবহিতায় জীবনপাত করেন। মহা সমন্বয়াচার্য ঠাকুরের কৃতি সন্ন্যাসী সন্তানগণই পরে লোকরূপে জগতে সর্বত্র পূজিত হচ্ছেন, ভবিষ্যতেও পূজিত হবেন। শ্রী রামকৃষ্ণের সকল সন্তানদের স্বামীজির প্রতি আনুগত্য ছিল প্রশ্নাতীত। এই আনুগত্য জন্ম নিয়েছিল বরানগর মঠেই। স্বামীজির পাশ্চাত্য বিজয়ের পরে যে হয়েছিল তা নয়। স্বামী তুরীয়ানন্দ মহারাজকে, এইবার আমি তুরীয়ানন্দ মহারাজের কথাটাই বলছি, যে স্বামীজি কী দৃষ্টিতে তাকে দেখেছিলেন তার পেছনে একটি গভীর রহস্যও ছিল। স্বামী তুরীয়ানন্দ মহারাজকে স্বামীজি আমেরিকা নিয়ে গিয়েছিলেন পাশ্চাত্য দেশে আদর্শ ব্রহ্মজ্ঞ কীরকম হয় তার নিদর্শন হিসেবে। দীর্ঘকাল স্বামীজির সান্নিধ্য লাভের আশাতেই তুরীয়ানন্দ এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। আমেরিকায় প্রথম 2 মাস তিনি জ্যেষ্ঠ ভ্রাতা সম গুরুভাইয়ের নিশ্চিন্ত আশ্রয়ে কাল কাটিয়েছেন। কিন্তু এইবার স্বামীজি বিলক্ষণ জানতেন শ্রীরামকৃষ্ণের সকল সন্তানই প্রবল শক্তির অধিকারী। স্বামীজি নিজের ছত্রছায় আচ্ছন্ন রেখে
তাদের শক্তিকে তিনি খর্ব করতে চাননি। এইখানেই স্বামীজির মহান হৃদয়। তিনি কিন্তু নিজেই পুরো পাশ্চাত্য জয় করে আসতে পারতেন, কিন্তু নিজে সরে যাচ্ছেন আস্তে আস্তে। দিয়ে জানেন তার এতটাই মানে অন্য গুরু ভাইদের প্রতি তার এত বড় আস্থা ছিল, তিনি জানতেন যে তারাও এই একই শক্তি নিয়ে এসেছে। এই জন্য স্বামীজি নিজের ছত্রছায়ায় আচ্ছন্ন তাদেরকে না রেখে তাদের শক্তিকে খর্ব করলেন না। আমেরিকাবাসী শিষ্য শিষ্যদের কাছে স্বামীজি বলেছিলেন, আমার মধ্যে তোমরা ক্ষাত্রশক্তির বিকাশ দেখেছ, আমি তোমাদের এমন গুরুভাইকে পাঠাবো যিনি ব্রাহ্মণ সুলভ গুণরাজির মূর্ত বিগ্রহ। তিনি আদর্শ ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ। উপাধিতে ব্রাহ্মণ নন, উনি উপাধিতেও ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি সেইটা বলছেন না। তিনি বলতেছেন ব্রহ্মজ্ঞকে পাঠাবেন। মানব জীবনে উচ্চতম আধ্যাত্মিকতার বিকাশ কীরূপ হয় তাকে দেখলে তোমরা বুঝতে পারবে। আমেরিকায় 2 মাস থাকার পরই একদিন স্বামীজি হঠাৎ বললেন, হরি ভাই, আমার তো আর টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে, তোমাকে আর আমি খাওয়াতে পারবো না, তুমি এবার পথ দেখো। স্বামী তুরীয়ানন্দ আকস্মিক এই রূঢ় অপ্রত্যাশিত আঘাতে প্রথমে বিস্মিত ও পরে বিমূঢ় হয়ে পড়লেন। পরে খুঁজে পেলেন পথের নিশানা। তার মনে পড়ল একবার মন্ট ক্লেয়ারের এক ভক্তিমতী মহিলা বলেছিলেন, যদি কখনো আপনি আমার বাড়িতে এসে থেকে এই অঞ্চলে আধ্যাত্মিক প্রচারণার কাজ করেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন সামান্য তল্পিতল্পা বেঁধে স্বামীজি নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে তিনি চলে গেলেন মন্ট ক্লেয়ারের হুইলার দম্পতির আশ্রয়ে। এটা বোধহয় পাশ্চাত্য দেশেই সম্ভব হয়েছিল। তখনকার পাশ্চাত্য নারীরা এতটাই সহানুভূতিশীল ছিলেন। ক্রমশ স্বামীজির ছত্রছায়ায় লালিত ছোট্ট চারাগাছটি মানে তুরীয়ানাথ স্বয়ং নিজেই মহিরুহে পরিণত হলেন। কিছুকাল পরে স্বামীজি উপস্থিত হলেন মন্ট ক্লেয়ারে, নিজেই দেখতে এসেছেন। তখন তুরীয়ানন্দ সেই অঞ্চলে প্রচারণার কাজে সুপ্রতিষ্ঠিত। তার কার্যাবলী এবং প্রতিষ্ঠায় তৃপ্ত স্বামীজি বললেন, দেখো হরিভাই, তোমাকে এই মহান কাজে নামাবার জন্যই সেই দিন আমি কড়া কথা বলেছিলাম ভাই। এরা অর্থাৎ পাশ্চাত্যবাসী আদর্শ সন্ন্যাসী জীবন কখনো দেখেনি, আমার কাছে শুনেছে মাত্র। তোমাকে ভারত থেকে আমেরিকায় নিয়ে এসেছি এই জন্যই যে তোমার জীবন দেখে এরা বুঝবে আদর্শ হিন্দু সন্ন্যাসী কীরকম হয়। শুধু শোনা কথাই তো বিশ্বাস হয় না, তোমরা ঠাকুরের সন্তান, তোমাদের দেখলে ঠাকুরের মনে ধর্মভাব জেগে উঠবে। প্রথমে স্বামী তুরীয়ানন্দের মনে দ্বিধা ছিল যে স্বামী বিবেকানন্দ যেভাবে পাশ্চাত্যবাসীর মনের ওপর প্রভাব বিস্তার করেছেন সেটা আর কারুর পক্ষেই হয়তো সম্ভব নয়। কিন্তু স্বামী যে জানতেন তার সকল গুরু ভাইদের মধ্যেই রয়েছে শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তিনি অর্থাৎ স্বামীজি শুধু পথ আবিষ্কার করেছেন, এই পথ ধরেই চলবে পাশ্চাত্য জগতে প্রাচ্যের আধ্যাত্মিক অভিযান। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যেমন স্বামীজি শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গাকে শুষ্ক হতে দেননি, তেমনি স্বামীজির অবর্তমানেও যেন এই ভাবধারা অব্যাহত গতিতে চলছে। সত্যি অবাক বিস্ময়ে আমরা সকলেই এই ঘটনা প্রত্যক্ষ করছি। এখনও ঠিক একইভাবে রামকৃষ্ণ ভাবগঙ্গা বয়ে চলেছে, ভবিষ্যতেও বয়ে চলবে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরী। তবে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সবাইকে আমি শতকোটি প্রণাম জানিয়ে স্বামীজির স্বদেশ মন্ত্র এটি বলছি। হে ভারত, হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুকরণ, এই পরমুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীর ও ভোগ্যার স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর।
ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতে দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। বিবেকের রূপ ধরি এসেছ তুমি, জানাতে মহা আহ্বান। হে স্বামীজি বিবেকানন্দ, গাহি তব বন্দনা গান, গাহি তব বন্দনা গান। সপ্ত ঋষি মহামণ্ডল ছাড়ি তুমি এসেছ, বজ্র কণ্ঠে মহাবীর্যের বাণী তুমি শুনায়েছ। সপ্ত ঋষি মহামণ্ডল ছাড়ি তুমি এসেছ, বজ্র কণ্ঠে মহাবীর্যের বাণী তুমি শুনায়েছ। বীর সেনাপতি তুমি দেখাইলে জাতির যে পথ, সে পথে চলিব মোরা, কব না কো পিছু পাও। ত্যাগের মন্ত্র জপি সপিব পরাণ, জগতের মাঝে সে যে অমূল্য দান। হে স্বামীজি বিবেকানন্দ, গাহি তব বন্দনা গান। মহাসাম্যের জয় গান তুমি গেয়েছ, নরের সেবার মাঝে নারায়ণ পূজা তুমি করেছ। মহাসাম্যের জয় গান তুমি গেয়েছ, নরের সেবার মাঝে নারায়ণ পূজা তুমি করেছ।
সকল মানুষই এক বিধাতার সন্তান, মানুষের অবহেলে হয় না বিধাতার জয়গান। আপনি আচরি তুমি দেখালে আদর্শ, নূতন বার্তা তুমি ঘোষিলে মহান, জগতের মাঝে সে যে অমূল্য দান। হে স্বামীজি বিবেকানন্দ, গাহি তব বন্দনা গান। বিবেকের রূপ ধরি এসেছ ধরায়, জানাতে মহা আহ্বান। হে স্বামীজি বিবেকানন্দ, গাহি তব বন্দনা গান, গাহি তব বন্দনা গান, গাহি তব বন্দনা গান। আরেকটা কি কেউ মনে করবেন যে রায়দার আর কয়েকদিন বাদে 93 বছরে পড়বেন উনি? তবে ঠিক জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে। মা ভৈ মন্ত্র বীর সন্ন্যাসী আহ্বান সবে জানাল রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে। কত কাল রবে সুপ্তি মগন, জাগো ভারতের জাগো বীরগণ। কত কাল রবে সুপ্তি মগন, জাগো ভারতের জাগো বীরগণ। অমিত বীর্য কণ্ঠের বাণী, দিকে দিকে ওই ধ্বনিল রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে। ভুলিয়া আজিকে ভেদাভেদ যত, হাতে হাত রাখি চল রে সতত। ভুলিয়া আজিকে ভেদাভেদ যত, হাতে হাত রাখি চল রে সতত। চাষামুচি জেলে কেহ নহে পর, কহে ডাক দিয়া সন্ন্যাসী বর। চাষামুচি জেলে কেহ নহে পর, কহে ডাক দিয়া সন্ন্যাসী বর। মায়ের পূজায় লাগো সবে লাগো, প্রাণ মন সবই লাগো রে। মায়ের পূজায় লাগো সবে লাগো, প্রাণ মন সবই লাগো রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে। জ্ঞান সূর্য
বিবেকানন্দ ভারত গগনে